রাত তখন প্রায় 2টা। চারদিকে নিস্তব্ধতা। হাসপাতালের করিডোরে বসে আছে 22 বছরের একটি ছেলে। নাম তার নাবিল। তার 2 হাত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। 3 দিন ধরে সে ঠিকমতো ঘুমায়নি। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। একজন ডাক্তার ধীরে ধীরে বেরিয়ে এলেন। নাবিল দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার সাহেব, আমার মা কেমন আছেন? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিচের দিকে তাকালেন। তারপর খুব আস্তে বললেন, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার মাকে আর বাঁচাতে পারলাম না গি। মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থেমে গেল। নাবিলের কানে আর কোনো শব্দ ঢুকছিল না। সে মাটিতে বসে পড়ল। তার মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো, মা গি। হাসপাতালের করিডোরে তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। দাফনের পর সবাই একে একে চলে গেল। পুরো বাড়িটা ফাঁকা। যে বাড়িতে একসময় মায়ের হাসির শব্দ শোনা যেত, আজ সেখানে শুধু নীরবতা। নাবিল মায়ের ছোট্ট কাঠের আলমারিটা খুলল। ভেতরে ছিল কয়েকটি পুরনো শাড়ি, একটি ভাঙা চশমা, একটি সেলাইয়ের বাক্স, আর ছিল একটি সাদা খাম। খামের উপর বড় অক্ষরে লেখা, আমার ছেলে নাবিলের জন্য। আমার মৃত্যুর পরে খুলবে গি। নাবিলের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটি চিঠি। চিঠির প্রথম লাইন পড়তেই তার চোখ ঝাপসা হয়ে গেল। বাবা নাবিল, যদি এই চিঠি পড়ো তাহলে বুঝে নিও আমি আর তোমার পাশে নেই। তুমি হয়তো ভাবছো তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি গি। নাবিলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে পড়তে লাগল, বাবা, তোমার একটা কথা আজও আমার মনে আছে। তুমি যখন ছোট ছিলে একদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, মা, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তোমাকে আর কোনোদিন কাঁদতে দেব না। সেদিন আমি হেসেছিলাম, কিন্তু লুকিয়ে অনেক কেঁদেছিলাম, কারণ আমি জানতাম গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই, এমনটাই সবাই বলে। কিন্তু আমি কখনো সেই কথা বিশ্বাস করিনি, কারণ আমি বিশ্বাস করতাম আমার ছেলে একদিন পারবেই গি। চিঠির প্রতিটি শব্দ যেন নাবিলের বুক ভেঙে দিচ্ছিল। তার মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলো। বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 8 বছর। সেদিন থেকে তার মা একাই সংসার সামলেছেন। ভোরে মানুষের বাড়িতে কাজ, দুপুরে সেলাই, রাতে অন্যের কাপড় ধোয়া। তবুও কোনোদিন ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি। একদিন স্কুলে সবাই নতুন জুতা পরে এসেছিল, শুধু নাবিলের পায়ে ছিল ছেঁড়া স্যান্ডেল। বন্ধুরা তাকে নিয়ে হাসছিল। বাড়ি ফিরে সে রাগ করে বলেছিল, আমি আর স্কুলে যাব না গি। সেদিন তার মা নিজের কান্না লুকিয়ে বলেছিলেন, মানুষের হাসি একদিন থেমে যাবে বাবা, কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সারা জীবন তোমাকেই কাঁদতে হবে গি। পরদিন সকালে নাবিল দেখল তার জন্য নতুন একজোড়া জুতা। সে খুশিতে মাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু অনেক বছর পরে সে জানতে পারে সেই জুতা কিনতে তার মা নিজের বিয়ের শেষ সোনার কানের দুল বিক্রি করেছিলেন, কিন্তু কোনোদিন তাকে বলেননি। চিঠিতে আবার লেখা ছিল, বাবা, আমার একটা অনুরোধ থাকবে। আমি মারা যাওয়ার পরে যদি কখনো খুব কষ্টে পড়ো, যদি মনে হয় সব শেষ, তাহলে এই চিঠির শেষ পাতাটা পড়বে, কারণ সেখানে আমি তোমার জন্য এমন একটি সত্য লিখে রেখেছি যা তোমার জীবন বদলে দেবে গি। নাবিলের বুক ধড়ফড় করতে লাগল। কি সেই সত্য? কেন মা এত রহস্য করে লিখেছেন? সে দ্রুত শেষ পাতার দিকে হাত বাড়াল। ঠিক তখনই বাতাসের ঝাপটায় চিঠির শেষ পাতাটি উড়ে জানালার বাইরে চলে গেল। নাবিল দৌড়ে বাইরে বেরিয়ে এল। অন্ধকার রাত, প্রচণ্ড বাতাস। শেষ পাতাটি কোথাও নেই। সে পাগলের মতো খুঁজতে লাগল, কারণ সে জানত সেই শেষ পাতাতেই হয়তো লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় সত্য। সারা রাত কেটে গেল। নাবিল পাগলের মতো চারদিকে খুঁজে বেড়াল, রাস্তার পাশে, উঠোনে, গাছের নিচে, কিন্তু চিঠির শেষ পাতাটি কোথাও নেই। ভোরের আলো ফুটতেই সে ক্লান্ত শরীরে বাড়ির সামনে বসে পড়ল। তার মনে হচ্ছিল আল্লাহ হয়তো ইচ্ছে করেই সেই পাতাটি লুকিয়ে রেখেছেন। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ ডাকপিয়ন রহিম চাচা ধীরে ধীরে এগিয়ে এলেন।
তিনি নাবিলের কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমার মা আমাকে একটা কথা বলে গিয়েছিলেন কি? নাবিল অবাক হয়ে তাকাল। কি কথা? রহিম চাচা পকেট থেকে একটি ছোট্ট কাপড়ে মোড়ানো জিনিস বের করলেন। তোমার মা বলেছিলেন যদি কোনোদিন তিনি না থাকেন তাহলে এটা যেন তোমার হাতে দিই। নাবিল কাপড় খুলতেই দেখতে পেল একটি পুরনো চাবি আর একটি ছোট কাগজ, তাতে লেখা বটগাছের নিচে গি। সেই মুহূর্তেই নাবিল গ্রামের পুরনো বটগাছের দিকে দৌড় দিল। এই গাছটার নিচে ছোটবেলায় সে খেলত। মা প্রায়ই এখানে বসে বিশ্রাম নিতেন। সে চারদিকে খুঁজতে লাগল। হঠাৎ মাটির নিচে লোহার একটি ছোট বাক্সের কোণা চোখে পড়ল। হাত দিয়ে মাটি সরিয়ে বাক্সটি বের করল। কাপা হাতে চাবি ঢুকিয়ে খুল। ভেতরে ছিল একটি ডায়েরি, একটি পুরনো ছবি আর একটি খাম। খামের ওপর লেখা আমার শেষ সত্যও। নাবিল ধীরে ধীরে খাম খুল। ভেতরে লেখা ছিল, বাবা, আমি জানি এই চিঠি পড়তে পড়তে তুমি হয়তো কাঁদছ, কিন্তু এবার এমন একটা সত্য জানবে যেটা আমি সারা জীবন লুকিয়ে রেখেছিলাম। তুমি আমার নিজের ছেলে নও। এই একটি লাইন পড়ে নাবিলের বুক কেঁপে উঠল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। সে আবার পড়তে শুরু করল। তোমার বয়স যখন মাত্র 3 মাস, তখন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তোমার আসল বাবা মা মারা যান। হাসপাতালের বাইরে তোমাকে একা কাঁদতে দেখে আমি আর তোমার বাবা তোমাকে আমাদের সন্তান হিসেবে বুকে তুলে নিয়েছিলাম। কেউ আমাদের বাধ্য করেনি। শুধু একটা শিশুর কান্না আমরা সহ্য করতে পারিনি। গি। নাবিলের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তার মনে পড়ছে কখনো তো মা তাকে বুঝতেই দেননি যে সে জন্ম দেওয়া সন্তান নয়। তিনি সবসময় বলতেন, তুই আমার বুকের ধন। গে। আজ সে বুঝল রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্কই পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক। চিঠিতে আরও লেখা ছিল, বাবা, তুমি যদি কোনোদিন জানতে হয়তো ভাবতে আমি তোমার আসল মা নই। তাই সত্যটা বলিনি, কারণ আমি ভয় পেতাম তুমি যদি একদিন আমাকে মা বলে ডাকা বন্ধ করে দাও। নাবিল আর নিজেকে সামলাতে পারল না। সে মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগল। মা, তুমি আমাকে জন্ম না দিয়েও এত ভালোবাসতে পারলে, আর আমি কতবার তোমার ওপর রাগ করেছি। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটি হাসপাতালের রিপোর্ট বেরিয়ে এল। রিপোর্টে লেখা, কিডনি ক্যান্সার 3য় স্তর, তারিখ 4 বছর আগে। নাবিল স্তব্ধ হয়ে গেল। 4 বছর? 4 বছর ধরে তার মা এই অসুখ লুকিয়ে রেখেছিলেন। কোনোদিন তাকে বুঝতেও দেননি, বরং প্রতিদিন হাসি মুখে বলতেন, আমি ভালো আছি বাবা। গি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার চিকিৎসার জন্য আমি যে টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে আমি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি দিয়েছি, কারণ আমি বাঁচলেও একদিন চলে যেতাম। কিন্তু তুমি মানুষ হলে আমার স্বপ্ন বেঁচে থাকবে। গি। এই কথাগুলো পড়ে নাবিলের পৃথিবী যেন ভেঙে পড়ল। সে বুঝল যে মানুষটাকে সে সাধারণ মা ভেবেছিল, তিনি নিজের জীবন দিয়ে তার ভবিষ্যৎ কিনে দিয়েছেন। সেদিন সূর্য ডুবছিল। নাবিল মায়ের কবরের পাশে গিয়ে বসে পড়ল। চোখে অশ্রু, কণ্ঠে কাঁপুনি। সে ধীরে ধীরে বলল, মা, আজ থেকে আমি আর নিজের জন্য বাঁচব না, আমি তোমার স্বপ্নের জন্য বাঁচব। যেদিন মানুষ আমাকে দেখে বলবে ওই ছেলেটার মা সত্যিই ভাগ্যবতী ছিলেন, সেদিন আমি আবার তোমার কবরের কাছে আসব। সেদিন বাতাসে কবরের পাশে রাখা সাদা ফুলগুলো দুলছিল। মনে হচ্ছিল মা যেন নীরবে বলছেন, আমি জানতাম তুই পারবি। গি। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নাবিল সেদিন একটি শপথ করেছিল, মা, আজ থেকে আমার প্রতিটি শ্বাস তোমার স্বপ্ন পূরণের জন্য। আমি হারব না, কখনোই হারব না। গি। সেদিন থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সে রাতে একটি রেস্টুরেন্টে কাজ করত। ভোরে পত্রিকা বিলি করত, দুপুরে লাইব্রেরিতে পড়ত, দিনে কখনো কখনো মাত্র একবেলা খেয়ে থাকত। তবুও কারো কাছে হাত পাতত না।
কারণ সে জানত তার মা তাকে ভিক্ষা নয়, সম্মানের জীবন শিখিয়েছেন। একদিন বিশ্ববিদ্যালয়ে একটি বড় প্রতিযোগিতার ঘোষণা হলো। যে জিতবে সে বিদেশে উচ্চশিক্ষার জন্য পূর্ণ স্কলারশিপ পাবে। নাবিল দিন-রাত এক করে প্রস্তুতি নিতে লাগল। কিন্তু ভাগ্য আবারও তাকে পরীক্ষা নিল। তার সবচেয়ে কাছের বন্ধু সিয়াম গোপনে তার গবেষণার ফাইল চুরি করে নিজের নামে জমা দিল। ফল প্রকাশের দিন সবাই সিয়ামকে অভিনন্দন দিচ্ছিল। নাবিল নিশ্চুপ দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল পৃথিবী আবার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। রাতে সে মায়ের কবরের পাশে গিয়ে বসে বলল, মা, আমি কি এবার সত্যিই হেরে গেলাম? নীরব বাতাস ছাড়া কোনো উত্তর ছিল না। কিন্তু সেই নীরবতাই যেন তাকে মনে করিয়ে দিল, অন্যায়ের কাছে মাথা নত করিস না গি। পরদিন নাবিল আবার নতুন করে শুরু করল। সে নতুন গবেষণা তৈরি করল, আগের চেয়েও ভালো। এইবার বিচারকদের সামনে সরাসরি উপস্থাপন করল। তার উপস্থাপনা শেষ হওয়ার পর পুরো হল নীরব। কয়েক সেকেন্ড পর সবাই দাঁড়িয়ে করতালি দিতে শুরু করল। বিচারক বললেন, এত প্রতিকূলতার মধ্যেও এমন কাজ সত্যিই অসাধারণ। সেদিন নাবিলি স্কলারশিপ জিতল, আর সিয়ামের প্রতারণা প্রমাণিত হল। কিন্তু নাবিল তাকে অপমান করল না, শুধু বলল, ক্ষমা করা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। বছর কেটে গেল। নাবিল নিজের পরিশ্রমে একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলল। হাজার হাজার তরুণ সেখানে কাজের সুযোগ পেল। একদিন দেশের সেরা তরুণ উদ্যোক্তার পুরস্কার দেওয়া হচ্ছিল। হাজারো মানুষের সামনে উপস্থাপক ঘোষণা করলেন, এবার আজীবন সংগ্রামের সম্মাননা পাচ্ছেন নাবিল রহমান খে। পুরো হল দাঁড়িয়ে করতালি দিচ্ছিল। নাবিল মঞ্চে উঠল, তার হাতে পুরস্কার, কিন্তু তার চোখে জল। উপস্থাপক জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? নাবিল মৃদু হেসে বলল, আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন, কিন্তু আজই আমি সবচেয়ে বেশি একজন মানুষকে খুঁজছি, আমার মা। পুরো হল নিস্তব্ধ। সে পকেট থেকে সেই পুরনো চিঠিটি বের করল। চিঠিটি সময়ের সঙ্গে হলদে হয়ে গেছে। এই পৃথিবীতে আমার সব সাফল্যের মালিক আমি নই। এই চিঠি লিখে যাওয়া একজন মা গি। তারপর সে চিঠির শেষ লাইনটি পড়ল, বাবা, যদি কোনোদিন সফল হও, মনে রাখবে তোমার সাফল্য তখনই পূর্ণ হবে যখন তুমি অন্য কারো চোখের জল মুছিয়ে দিতে পারবে। এই কথা শেষ হতেই পুরো হলের মানুষ কাঁদতে শুরু করল। সেই বছর নাবিল তার গ্রামের নামেই একটি বিনামূল্যের স্কুল প্রতিষ্ঠা করল, যেখানে দরিদ্র শিশুরা বই, পোশাক, খাবার সবকিছু বিনামূল্যে পায়। স্কুলের প্রবেশদ্বারে বড় অক্ষরে লেখা, এই স্কুল পৃথিবীর সকল সংগ্রামী মায়েদের প্রতি উৎসর্গ করা হল। প্রতিদিন স্কুলে ঢোকার আগে নাবিল এক মুহূর্ত দাঁড়িয়ে সেই লেখাটি পড়ত, কারণ সে জানত এই প্রতিষ্ঠানের প্রতিটি ইটের সঙ্গে তার মায়ের ত্যাগ মিশে আছে। একদিন একটি ছোট্ট ছেলে তার কাছে এসে জিজ্ঞেস করল, স্যার, আমি খুব গরিব, আমিও কি একদিন আপনার মতো হতে পারব? নাবিল ছেলেটির মাথায় হাত রেখে বলল, শোনো, গরিব হওয়া লজ্জার নয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়াই লজ্জার। যতদিন তুমি হাল ছাড়বে না, ততদিন আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেবেন গি। ছেলেটি হাসল, আর নাবিল আকাশের দিকে তাকাল। তার মনে হল, আজ তার মা নিশ্চয়ই কোথাও থেকে হাসছেন। শেষ শিক্ষা, তুমি আজ হয়তো একা, হয়তো তোমার পাশে কেউ নেই, হয়তো মানুষ তোমাকে ব্যর্থ বলে, কিন্তু মনে রেখো, যে মানুষ কষ্টের মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, একদিন পৃথিবী তার গল্পই বলে। আর যদি তোমার মা এখনো বেঁচে থাকেন, আজই তাকে জড়িয়ে ধরে বলো, মা, তোমাকে অনেক ভালোবাসি গি। কারণ পৃথিবীর সব হারানো জিনিস একদিন ফিরে পাওয়া যায়, কিন্তু একজন মাকে কখনোই দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না।